এখন আপনাদের এই ট্রেনিং কার্যক্রম শুরু করা হয়েছিল মূলত সামনে জাতীয় সংসদ নির্বাচন 2026 কততম জাতীয় নির্বাচন জানা আছে কারো? 13তম। ঠিক তো, দ্বাদশটা হয়ে গেছে। তো এখন এই জাতীয় সংসদ নির্বাচনে বিজেপি ম্যাজিস্ট্রেটকে কিভাবে সহায়তা করবে বা বিজেপির দায়িত্ব কি হবে যদি তাকে নির্বাচন কমিশন থেকে দায়িত্ব দেওয়া হয়, সেই বিষয়ে আপনাকে একটা ধারণা দেওয়া, অর্থাৎ আপনাকে প্রস্তুত করে রাখা। আজকের লেকচার শুরু করবো। আসলে ওই যে আপনাদের যে এডি সাহেব ছিলেন, কি যেন নাম ভাই? সফিউর রহমান সাহেব। উনি সম্ভবত অফিসের এখন নাই আর কি, এইখানে নাই বর্তমানে, এখন স্টেশনে নাই, একটু বাইরে আছে, অথবা কোনো কাজই আছে। তাকে আমি বলেছিলাম ওই কিছু বোর্ডে কয়েকটা শব্দ লিখে রাখার জন্য। এটা হয়তো বা যাই হোক, এটা কোনো বিষয় না, লেখা থাকলে আমার জন্য ভালো হইতো, মানে টাইমটা সেভ হইতো। সেই লেখাটা এখন দেখি, দেখার পরে আমি আলোচনা শুরু করব। কাজ করতে হবে, অনেক কিছু দেখানোর প্ল্যান থাকলেও সব দেখানো যাবে না। আমি আজকে লেকচার শুরু করবো হচ্ছে এই লাইনটা দ্বারা। এই লেখাটা এর আগে জানেন বা পড়ছেন বা শুনছেন কে কে? একটু হাত তুলুন তো। Tell me I forget, teach me I may remember, and involve me I learn. চাইনিজ ফিলোসোফার কনফুসিয়াস ফিলোসোফার, তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে এটা, টেল মি, আমাকে বলো, আই ফরগেট, আমি ভুলে যাই, টিচ মি, আমাকে শিখাও, আই মে রিমেম্বার, আমি মনে রাখতে পারি, এন্ড ইনভলভ মি, আমাকে অন্তর্ভুক্ত করো, আই লার্ন, আমি শিখি। এই কথাটা বুঝতে পারছেন সবাই? কথাটা কি সত্য? কথাটা 100% সত্য। এই কথাটা বলার অর্থ হচ্ছে, আজকে আপনাকে আমি যা বোঝাতে চাচ্ছি বা যে মেসেজটা দেওয়ার জন্য আমি এসেছি, সেইটা যদি ছোট্ট একটা ডেমনস্ট্রেশন করতে পারতাম, সেটা আরো অল্প সময় শেখানো যেত। অর্থাৎ আমি যদি এখন একটা ডেমো নির্বাচনী ভোট কেন্দ্র, সেইখানে একটা পেট্রোল নিয়োজিত আছে, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, এবং সেখানে কিছু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেই লঙ্ঘনের প্রেক্ষিতে কোন ম্যাজিস্ট্রেট কোন নির্দেশনা দিল এবং বিজেপি তাকে সহায়তা করলো, এই পুরো ঘটনা, এই চিত্রটা যদি আমি আপনার সামনে দেখাইতে পারতাম, ডেমনস্ট্রেশন করতে পারতাম, তাইলে কি হইতো? বেশি লাভ হইতো না? 1 ঘন্টা বক বক করে যা হবে, 15 মিনিটের অভিনয়ের মাধ্যমে জিনিসটা তার চেয়ে বেশি বোধগম্য হবে। ক্লিয়ার? এই 3টা বাক্যের অর্থ হচ্ছে তাই। দিস ইজ দ্য মেথড অফ ট্রেনিং অর টিচিং। তবে হ্যাঁ, কিছু থিওরিটিক্যাল নলেজেরও দরকার আছে। এই কারণেই এই অফিসিয়াল ট্রেনিং সেশন হয়, ইনস্টিটিউশনে এইভাবে শেখানো হয়। কিছু থিওরি আলোচনা হবে, কিছু ডেমনস্ট্রেশন হবে। ক্লিয়ার? কিছু শুনেন, চাইলে কয়েকটা শব্দ লিখতে পারেন। এখানে সর্বোচ্চ 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট ব্যয় করব। এই কয়েকটা শব্দ লিখছি এই কারণে, কারণ I have a target to be here. I means both you and me. এখানে আমি আসছি একটা উদ্দেশ্য নিয়ে, আমি বলতে আপনাকে বোঝাচ্ছি। এখন এই যে পারসেপশন শব্দটা আমার মনে হয় সবাই শুনছেন না? স্যাররা অনেক সময় কথাবার্তা বলেন পারসেপশনটা কি। পারসেপশনটা বুঝেন কেউ? আমাকে হাত তুলে বলতে পারবেন আমি যে স্যার এই সম্পর্কে আমার ধারণা আছে বা এর অর্থ এই? একজন সাহস করে বলেন। আচ্ছা ঠিক আছে, বলবেন না?
পারসেপশন মানে উদ্দেশ্য। আচ্ছা সমস্যা নাই, সব যে জানতে হবে বিষয়টা তা না। এইখানে আজকে আমি জানি না এরপরে আবার আপনাদের কোর্স আছে কিনা বা আমার আশা হবে কিনা, এই কারণে আজকের লেকচারটা একটু অন্যরকম হবে। এরপরে প্র্যাকটিক্যাল আছে বাবা স্যার, এটা সব শেষ হয়ে যাবে, পরবর্তীতে বুদ্ধর প্র্যাকটিক্যাল আছে স্যার, ডেমনস্ট্রেশন আছে যেটা একটু আগে বলছি। তবে থিওরিটিক্যাল ক্লাস মনে হয় আজকেই হয়তো বা শেষ। এই কারণে আমি মনে করলাম যে আগে যা পড়াইছি আজকে কিছু ভিন্ন জিনিস পড়ায় যায়। একটা বেশ একটু ভিন্ন জিনিস জানো, আমার ওই রেকর্ডও আছে, আগের ক্লাসে দেখলাম তারা সুন্দর একটা রেকর্ড করছে, রেকর্ডটা দেখলে আপনি আগের ক্লাসের লেকচারটা পাবেন। পারসেপশন শব্দের অর্থ হচ্ছে সহজ বাংলায় উপলব্ধি, বুঝা, আন্ডারস্ট্যান্ডিং আর পারসেপশনের মধ্যে পার্থক্য আছে। পারসেপশন হচ্ছে হৃদয়ঙ্গ, অর্থাৎ আমি জিনিসটা ধারণ করেছি, আমি বুঝেছি, হোয়াট আই এম ডুইং। আর আন্ডারস্ট্যান্ড তো সহজ ভাষায় আমি বুঝছি, হ্যাঁ এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে। কিন্তু কি হয়েছে অ্যাকচুয়ালি, হোয়াটস গোয়িং অন, অ্যাকচুয়ালি হোয়াট আই এম আস্কড টু ডু, আমাকে কি করতে নির্দেশ করা হয়েছে, এইটা ক্লিয়ারলি বোঝা, এটার নাম হচ্ছে পারসেপশন। এই কথাটা এই কারণে বললাম, অনেকের চাকরি জীবন 37 বছর, 30 বছর, 25 বছর, বিভিন্ন সময়ে তার সার্ভিস লাইফ শেষ হয়ে যায়। বাট আমি যদি তাকে প্রশ্ন করি আপনি এই চাকরি জীবনে আসলে কি করেছেন বা কি অর্জন করেছেন, এক বাক্যে বলুন, হি ক্যান নট ডিফাইন হিজ অ্যাক্টিভিটি। আপনি কি আমার কথা বুঝতেছেন? এটা আমার জন্য, আপনার জন্য বা সবার জন্য দুঃখজনক। এই আমি 34 বছর চাকরি করলাম, কিন্তু আসলে আমি কি চাকরি করছি, কি সার্ভিস দিছি, আসলে কি আমি বুঝছি কিনা। বলতে পারেন যে স্যার কেন বুঝবো না, আমি তো সারা জীবনে যে বিভিন্ন এই বিজিবি আমার যে ক্যাম্পে ছিল, এখানে পোস্টিং ছিল, আমাকে সীমান্তে এই দায়িত্ব দিচ্ছে, এই কাজ করছে, হ্যাঁ ট্রু, বাট মনে রাখবেন দেয়ার আর সাম ইনার মিনিংস অফ এভরিথিং। প্রত্যেক জিনিসের ভিতরে একটা অন্তর্নিহিত অর্থ আছে, আছে না? এই লেকচারটা আসলে মোটিভেশনাল বা ফিলোসফিক্যাল বানাবো না, সহজ ভাষায় এটা আমি যে কথা দিচ্ছি ইনশাল্লাহ 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেন, আমি মূল ফোকাস চলে যাব। আপনাকে আমি যে মেসেজটা আসলে দিতে যাচ্ছি বা যেটা বোঝানোর জন্য আমি কথা বলতেছি, সেটা হচ্ছে যে ডিফাইনিং, সংজ্ঞায়িত করা। আপনি কে, আপনাকে এখানে কেন নিয়োগ দেওয়া হইলো বা আপনাকে নতুন একটা যে আদেশ দেওয়া হইলো সেই সম্পর্কে আপনার ধারণা থাকা, এটা থাকতেই হবে। অন্ধের মতো ব্লাইন্ডলি কাজ করা যাবে না। যে সংস্থা, যে অফিসার, যে পেট্রোল, যে টিম অন্ধের মতো কাজ করে তারা বিপদে পড়ে। যারা অন্ধের মতো কাজ করে তারা কি করে? এর বড় উদাহরণ হলো বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে one of the most corrupted countries in this world. সবাই কি একমত না? এখন বলতে পারেন যে স্যার এই করাপশনের পিছনে কি শুধু না বুঝে কাজ করাই দায়ী? না, অনেক কিছুই দায়ী, এর মধ্যে একটা কারণ হচ্ছে না বুঝে কাজ করা। মানে ইউ আর কমান্ডিং মি টু ডু সামথিং, বাট আপনি অফিসার থেকে কমান্ড পাওয়ার পর আপনি চিন্তাও করলেন না যে এটার কনসিকুয়েন্স কি হবে, আদৌ এই কাজ করার জন্য আমি আদিষ্ট কিনা। দ্য অথরিটি, দ্য বুক, দ্য টেক্সট, ওয়েদার ইট অ্যালাউস মি টু ডু অর নট। আমার বই, আমার আইন আমাকে এই কাজ করার জন্য পারমিশন দিছে কিনা, এটা জাস্টিফাই না করে আমাকে বলবো আর আমি করলাম, ঝামেলা হবে কিনা? মাথায় ঢোকার কিন্তু কথা বলবো। ইলেকশন ডিউটি এটা কিছুই না, এটা একটা ডিউটি, জীবনে অনেক ডিউটি হবে ইনশাআল্লাহ। এই লেকচার সারা জীবনের জন্য কাজে লাগলেও লাগতে পারে। আমার মূল মেসেজ হচ্ছে আপনাকে যখন কোনো আদেশ দেওয়া হবে সেটা আপনাকে যাচাই করে দেখতে হবে আদৌ এই কাজটা আমার জন্য এফিক্টিভ কিনা। ক্লিয়ার? এইখানে সবাই পড়ালেখা জানা মানুষ। অনেকে আছে যে বস ইজ অলওয়েজ রাইট, ইয়েস আই ডু সাপোর্ট ইট, বস ইজ অলওয়েজ রাইট, বাট বস হ্যাজ হিজ ওন বস, বসেরও বস আছে না? তাহলে সবার একটা জব দিতে জায়গা আছে। বস যদি কোনো রং অর্ডার করে তার জন্য কিন্তু জব দিতে জায়গা আছে। আমি সরাসরি বলতে না পারি, আমি অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু আমি বুঝাইতে পারি যে এখানে দেয়ার ইজ সামথিং মিসিং ইন দিস অর্ডার। ক্লিয়ার? এই পারসেপশন হচ্ছে এই উপলব্ধিটা আপনার থাকতে হবে। মিনিংফুল, মিনিংফুল মানে হচ্ছে এই যে কাজটা আমি করতেছি এটার একটা, ইট মাস্ট হ্যাভ এ মিনিং, একটা উদ্দেশ্য থাকতে হবে, একটা অর্থবহ হইতে হবে কাজটা।
দেখবেন যে এই কথাটা বলার অর্থ হইলো যখন অনেক ভোজন রসিক আছে যখন খেতে বসে তখন সে নিজেও জানে না আসলে সে কি কারণে খাচ্ছে। সে খাচ্ছে, টিভি দেখতেছে, বাট দ্য পারসন হ্যাজ নো পার্টিকুলার মিনিং। সরি, কেন খাচ্ছে? ওই খাওয়াতে কাজ হবে, মানুষের বেঁচে থাকার জন্য কেন দরকার হয়? ও হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে যাত্রা শুরু করছে, যে কথা বারবার বলতেছি, উদ্দেশ্যহীন ভাবে সে খাওয়া দাওয়া করতেছে। আপনি কাজ করবেন, সেটা উদ্দেশ্যহীন হওয়া যাবে না। আপনি বিজিবি একজন গর্বিত সদস্য, আপনার একটা অ্যাকশনে অনেক কিছু নির্ভর হয়, অনেক ইমপ্যাক্ট ফেলাবে। আমার কথা বুঝতেছেন? আপনাকে আপনার কাজের পারসেপশন ক্লিয়ার থাকতে হবে, কাজটা কি হইতে হবে, মিনিংফুল হতে হবে। আর একটা জিনিস হচ্ছে ম্যাপিং। ম্যাপিং গত ক্লাসে পড়াইছে, আবারও বলি যেহেতু ব্যাচটা নতুন। ম্যাপ মানে হচ্ছে মানে আপনার কাজের প্রেক্ষিতে ম্যাপিংটা মানে হলো সীমানাটা নিতে হবে, যেটা শুরুতে একটু বলছিলাম। আপনি কোন কাজ করবেন, কোনটা করবেন না, তার একটা সীমানা থাকা উচিত না? সীমানাটা আছে, অথবা আপনাকে কেউ বলে নাই বা আপনার জানা নেই, কিন্তু আপনাকে জানতে হবে নিজেকে বাঁচানোর জন্য। এটাই হচ্ছে ম্যাপিং। ম্যাপিং এর আরেকটা উদ্দেশ্য হইল যে, সে ফর এক্সাম্পল, এইখানে যারা এখন প্রশিক্ষণে আছেন, নির্বাচনের আগে তাদেরকে একটা অর্ডার করা হইলো, তুমি যাও অমুক সীমান্তের অমুক জায়গায় ওই কদিনের জন্য তুমি তোমার ক্যাম্প করো, হইতে পারে না? ওকে, এখন এই যে ক্যাম্পে যাব, হ্যাঁ আমি একটা অর্ডার পাইছি, ইউ আর সো এনথুসিয়াস্টিক, মানে ইউ আর জাস্ট প্রিপেয়ারিং ইউর ব্যাগ এন্ড ব্যাগেজ, মানে ইউ আর রেডি ফর দ্য ডিপার্চার। বিষয়টা তা না। অলওয়েজ কন্ট্রোল ইউর টেম্পারামেন্ট, একটা কথা। আপনার নার্ভ সবসময় কুল থাকতে হবে। এই কারণে কুল থাকতে হবে, আপনার অর্ডার পাওয়ার পরে আপনাকে ম্যাপিং শুরু করতে হবে। আমি যেখানে যাব সেইখানে আমার কি কি কাজ করা লাগতে পারে, কি ধরনের কাজ, সেই কাজ কি আমি আদৌ করেছি কিনা। সিনিয়রকে ফোন দিতে হবে কাজটা ভালো করে বোঝার জন্য। আগে যারা ক্যাম্প করে গেছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, ওইখানে কি কি ঝামেলা হয়েছে, কেন আমাকে আবার নতুন করে পাঠানো হচ্ছে। এর নাম কি? আপনারা বুঝতেছেন ভাই? ম্যাপিং করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আসলে এইভাবে করে আমি যাত্রাটা শুরু করব। ক্লিয়ার? আজকে আপনার এখানে আসার আগে আমি আপনাকে কি পড়াবো, মাঝখানে কি পড়াবো, কোথায় লেকচারটা শেষ করে দিব গল্পটা, সেটা কিন্তু ম্যাপিং করে আসছে। এই ম্যাপিং করে আসছে দেখে কিন্তু আমি এখন একতরফা ভাবে কথা বলতে পারতেছি। আপনার কথা বুঝতেছেন? আপনার যদি ম্যাপিং মাথায় না থাকে, আপনি you will be a distorted person from your course. আপনার পথ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। ক্লিয়ার? এরপরে কি বলছি, ফোরসি করা বা ফোরকাস্ট করা। বাংলাদেশে পলিসি মেকিং, মাশাআল্লাহ, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আজকে 2025, কত বছর? 54 বছর। 54 years is a long time to uplift your head, your backbone. 54 বছর সময়টা একটা স্বাধীন দেশের জন্য অনেক সময়। এই সময় হচ্ছে চাইলে সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো একটা কম্পারেবল একটা কান্ট্রি, একটা এক্সাম্পলারি কান্ট্রি আমার করা সম্ভব ছিল, ছিল কিনা? অনেক অর্থ আসছে দেশে, অনেক ডোনার ফান্ড আসছে, হয়েছে কিছু? কেন হয় নাই? ফোর্সই করতে পারে নাই। আজকে একটা ডিসিশন নিছে, 5 বছর পরে বুঝতে পারছে ডিসিশনটা রং ছিল। হবে? দেশ চলবে? চলবে না। এইসব মানে বাতিল মাল দিয়ে দেশ চলবে না। এটা আমি নিজের সাফাই গাওয়ার জন্য বলতেছি না ভাই, আমি বাস্তবতা বলতেছি। আপনাকে আগামী 50 বছর পরে কি হবে সেই চিন্তা ওই পলিসি মেকিং এর চেয়ারে বসে করতে হবে। এই দেশের জনসংখ্যা কত হবে, দেশের শিশু কতজন হবে, বৃদ্ধ কতজন হবে, ওয়ার্কফোর্সের কি পরিণতি হবে, অসুখ বিসুখ কি হইতে পারে, খাদ্য ঘাটতি কি হইতে পারে, প্রত্যেকটা জিনিস মাথায় রেখে তারপর পলিসি মেকিং করতে হবে। ক্লিয়ার? এইটার নাম হচ্ছে ফোরকাস্ট বা ফোরসি করা, মানে দূরদর্শী, মানে ভবিষ্যৎটা চিন্তা করা। ক্লিয়ার? আর সিমুলেশন অর্থ হচ্ছে ডেমনস্ট্রেশন, অর্থাৎ যেটা শুরুতে আমি বললাম যে আজকে যদি ওই যে ওনারা বসে আছে, তার মানে ওইটা একটা বুথের মতো দেখতে, ওইখানে কিছু একটা ভোট কেন্দ্রের মতো একটা ধারা করা যায়, আমরা ভোট দিতে যাইতাম, ওইখানে একটা পেট্রোল আছে, মানে একটা নির্বাচনী মহড়া তৈরি করে ফেলে। সেইটা অর্থাৎ যেটা ঘটতে পারে
সেইটা ঘটে দেখানো অথবা মনে মনে কল্পনা করা, চিন্তা করা, এইটার নাম হচ্ছে। এইটার উপকার হচ্ছে কি, আপনি নিজেই মানে সিমুলেশন করার মাধ্যমে কয়েকটা কাজ করতে পারেন, পারসেপশন হয়ে যাবে, কাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে, ম্যাপিংটা হয়ে যাবে, অনেক কিছু। যাই হোক, এই শব্দগুলো আসলে আপনার কাছে কঠিন লাগতে পারে, আমি দুঃখিত যদি কারো কাছে কঠিন লাগে। আমি মনে করছিলাম ভাই, আপনারা যেহেতু তরুণ একটা ওয়ার্ক ফোর্স, সামনে আপনাদের অনেক আল্লাহ অ্যালাউস, দেন ইউ হ্যাভ টু গো ফার্দার, রাইট? অনেক সময় সামনে আছে। এই শব্দগুলো কঠিন হোক আর যে লেভেলেরই হোক না কেন, এই শব্দগুলো যদি আপনি জানেন, আপনার কেরিয়ার আসতে আসবে। আমি কি কিছুটা বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ। এরপরে এখানে কয়েকটা, এই যে 1 থেকে 6 আমি কয়েকটা কিছু লিখছি, এই 6 পর্যন্ত, বাকিগুলো আমি মুছে দিচ্ছি, বা একজন আমাকে হেল্প করেন, কখন মুছে দিচ্ছি। 1 থেকে 6 থাকবে, বাকি সবগুলো মুছে যাবে। এগুলো 1 থেকে 6 থাকবে। সেটা হচ্ছে যে ওই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ঠিক আছে না? এই সংবিধান আসলে আমার লাগে না, আমি পড়ি না, আমি বলতে আপনাকে বোঝাচ্ছি। সেটা ঠিক আছে, কিন্তু ওই যে আইন, যত আইন আছে বুঝছেন, সব আইন কিন্তু ওই যে সংবিধানের কোনো না কোনো অনুচ্ছেদে আলোকিত হয়েছে। সংবিধানে যত অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদের আলোকে এইগুলো। যেমন একটা উদাহরণ দিই, সংবিধানের ৪র্থ পরিচ্ছেদে, সংবিধানের ৪র্থ পরিচ্ছেদে ৬১ থেকে ৬৩ অনুচ্ছেদে প্রতিরক্ষা কর্মবিভাগ সম্পর্কে বলা আছে। প্রতিরক্ষা শব্দটা তো আপনাদের সাথে অবশ্যই পরিচিত হইতে হবে, ঠিক না? ডিফেন্স। তারপরে ৪র্থ ভাগে আবার নির্বাহী বিভাগ সম্পর্কে বলা আছে। সংবিধানটা ওপেন করে দেখান যাবে, আসলে সময় মতো পাবো না তো, মানে গল্প আকারে বলে যায়, খালি শুনে যান নাকি না, ঠিক না? তাহলে সব মানে বলে যেতে পারবো, এত দেখায় এত সুইচ করলে সমস্যা। সংবিধানের ১১৯ অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব বলা আছে। বলছি কেন এত মানে কেন আমি তথ্যগুলো দিচ্ছি। সংবিধানের ১২৬ অনুচ্ছেদে বলা আছে যে নির্বাচন কমিশনকে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। সংবিধানের কথা, এটা তো আমি দেশ পরিচালনা হচ্ছে যে আইন দ্বারা, সেটা তো মানতে আপনি বাধ্য। যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের একজন নির্বাহী বিভাগের অংশ হন, প্রজাতন্ত্রের একজন যদি কর্মচারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই সংবিধান ফলো করতে হবে। আর যেটা বলতেছিলাম, যত আইনই আছে সংবিধান থেকেই উৎপত্তি হয়েছে। ১২৬ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে নির্বাচন কমিশনকে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। তাহলে নির্বাচন কমিশন তো আমি চিনি, নির্বাচনের আয়োজন করা, নির্বাচন পরিচালনা করা যে কমিশনের উপর দায়িত্ব তাকে বলে নির্বাচন কমিশন। তাহলে নির্বাহী কর্তৃপক্ষকে তাকে জানতে হবে, ঠিক আছে নাকি? আচ্ছা, যদি মোটা দাগে বলি, গণতান্ত্রিক একটা রাষ্ট্রের ৩টা অর্গান বা ৩টা অঙ্গ আছে। অর্গান সদর পরিচিত, মানুষের দেহে অনেক অর্গান আছে। ৩টা অর্গানের নাম কেউ বলতে পারবেন প্লিজ? এনিবডি? আমি একজনের কাছ থেকে হলো উত্তরটা আশা করছি। 3টা অর্গান আপনি জানেন? আমি, হ্যাঁ ঠিক আছে, আমি চাচ্ছি রাষ্ট্রের যে 3টা অর্গান। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি রাষ্ট্রের 3টা অর্গান, এটা কি কেউ বলতে পারবেন? এনিবডি প্লিজ? শাসন বিভাগ, বিচার বিভাগ, প্লিজ। আইন বিভাগ। এই ওনার জন্য একটা জোরে হাততালি দেন সবাই। 3টা অর্গান উনি একদম সঠিক বলেছেন। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর হচ্ছে জুডিশিয়ারি। শুনেন না? এক্সিকিউটিভ হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন, যেটা উনি বলছেন শাসন বিভাগ।
আরেকটা হচ্ছে লেজিসলেটিভ, যেটা মানে আইন বিভাগ, আরেকটা যেন কি বিচার বিভাগ, জুডিশিয়ারি বা বিচার। জুডিশিয়ারি ওই যে যারা আপনার হচ্ছে একদম জুডিশিয়াল লাইনে আছে, যারা বাংলাদেশের জেলা মানে একটা হচ্ছে জুডিশিয়াল